তো আজকে পড়া খুব সহজ। তো আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু টপিক আছে যেগুলো বেসিক্যালি তোমার এগুলো থেকে কোনো সিকিউ আসবে না, বাট এগুলো থেকে তোমার এমসিকিউ আসে। বিশেষ করে ভর্তি পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো সেটা হচ্ছে আমাদের কি ট্র্যাডিশনাল আইসোটোপ। সো আমরা তো অলরেডি আইসোটোপ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। তো আমাদের আইসোটোপের কনসেপ্ট কি ছিল, যে তোমার যেসব মৌলের প্রোটন সংখ্যা কি থাকে, সমান থাকে, ওকে, তাদেরকে কি বলা হয়, আইসোটোপ। অর্থাৎ প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা কি হবে, ভিন্ন হবে, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। আচ্ছা, তো কি বলছে যে পর্যায় সারণী 118টা মৌলের অনেকগুলো মৌলেরই আইসোটোপ উপস্থিত। তবে আমরা সকলেই জানি পর্যায় সারণী তবে আমরা সকলেই জানি পর্যায় সারণীর অধিক ভর বিশিষ্ট মৌলগুলোর তেজস্ক্রিয় অবস্থা থাকে। বিশেষ করে যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তোমার 82 এর চেয়ে বেশি, ও মৌলগুলো সাধারণত কি হয়ে থাকে, তেজস্ক্রিয় হয়ে থাকে। ওকে, তো আর এই তেজস্ক্রিয় মৌলগুলোর আইসোটোপ বিদ্যমান। তেজস্ক্রিয় মৌলের এই আইসোটোপগুলি হলো তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ প্রধানত দুই প্রকার, যথা দেখো, এক নম্বরটা হচ্ছে আমাদের প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, যেগুলো প্রকৃতিতে তোমার ন্যাচারালি পাওয়া যায়, ওকে। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, যেগুলো আসলে প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যায় না, যেগুলোকে অবশ্যই তোমাকে ল্যাবে কৃত্রিমভাবে কি প্রস্তুত করতে হবে, ওকে। আচ্ছা, তো এখন চলো নেক্সট পেজে আমরা যাই। দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ সাধারণত প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যায়। যেমন ধরুন আর এন, এটা কি বলতো, আর এন এগুলোটা কি, এটা হচ্ছে রেডন, ওকে। এরপরে এটার পারমাণবিক সংখ্যা কত, 86। তারপর তোমার হচ্ছে এফ আর, এটা কি ফ্রান্সিয়াম, এটার অ্যাটমিক নাম্বার কত, 87। তারপর হচ্ছে তোমার আর এ রেডিয়াম, কত এটা, 88। তারপর হচ্ছে ইউ, ইউ হচ্ছে ইউরেনিয়াম, কত অ্যাটমিক নাম্বার, 92। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট ইউরেনিয়াম, ওকে। যেই জিনিস নিয়ে আসলে সব দেশের মধ্যে মারামারি চলতেছে, বুঝতে পারছো বিষয়টা? বলো, কোন দেশে সবচেয়ে বেশি ইউরেনিয়াম আছে, দেখি বলতে পারবি না? কোন দেশে সবচেয়ে বেশি ইউরেনিয়াম আছে? রাশিয়াতে নাকি আমেরিকায়? যাই হোক, রাশিয়া জিতে রাশিয়া মিলে রাশিয়াতেও নাই, আমেরিকাতেও নাই, উগান্ডাতে আছে, বাংলাদেশ, বাংলাদেশে ইন্ডিয়া আছে। সবচেয়ে বেশি ইউরেনিয়াম আছে হচ্ছে যে দেশটার কাছে, সেই দেশটা হচ্ছে তোমার কাজাখস্তান, ঠিক আছে। হচ্ছে রাশিয়ান বর্ডারের পাশাপাশি একটা চাইনিজ বর্ডার। বাট কাজাখস্তানের একটা নীতি আছে, নীতি হচ্ছে কাজাখস্তানের কাছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আছে, এটা তো সত্য। বাট কাজাখস্তান আসলে একটা গভর্নমেন্ট থেকে একটা আইন করছে, আইন হচ্ছে যে ওরা এই ইউরেনিয়ামকে কোনো নিউক্লিয়ার ওয়েপন বানাইতে ইউজ করবে না। এটা গভর্নমেন্ট থেকে আইন করা আছে, ওকে। অর্থাৎ দেশের কেউই আসলে ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে না।
ওকে, তো আবার কাজাখস্তান বেসিক্যালি ইউরেনিয়াম বিক্রিও করতে চায় না, বিকজ ইউরেনিয়াম তুমি যদি সব ইউরেনিয়াম যদি রাশিয়া আর আমেরিকার কাছে চলে যায়, তুমি জানো যে রাশিয়া আমেরিকার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, ওরা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছে। ওকে, তো যদি কাজাখস্তান বলে ভাই সব ইউরেনিয়াম বিক্রি করে দিব, আমেরিকা রাশিয়া সব টাকা পয়সা নিয়ে চলে আসবে, সাথে নর্থ কোরিয়া চলে আসবে, কিম জং উন, এই ভটকা কিম জং কেমনে হাঁটতেছে, এমনি হাঁটলে ওই কিন্তু দেখো। তার মানে তোমরা জানো, তোমরা তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তোমরা সবাই জানো, কত সালে হয়েছে? 1914 সালের দিকে হয়েছে, 1914 থেকে 1918। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940 থেকে 1939 থেকে লাস্ট থেকে শুরু হয়েছে 1945 পর্যন্ত চলছে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাওয়ার একটা প্রধান কারণ ছিল হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েপন ব্যবহার করা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দুইটা জায়গায় যুদ্ধ হয়েছে, একটা হচ্ছে তোমার জাপান ভার্সেস ইউএসএ, একদিকে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ যেটা, ঠিক আছে, প্যাসিফিক ওশান, আর আরেকটা যুদ্ধ ছিল জার্মানি ভার্সেস এভরিওয়ান, এক জার্মানি সবার সাথে লড়াই করছে। এখন জাপান হচ্ছে কি জানো, জাপান হচ্ছে এমন একটা কান্ট্রি, মানে ওরা আসলে যুদ্ধে কোনোভাবেই হার মানছিল না। তখন মানে ইউএসএ যখন দেখতেছে কি রে ভাই জাপানের এত সৈন্য মারার পরে ওরা ওদেরকে আসলে দমানো যাচ্ছে না, ঠিক আছে, এই তখন হচ্ছে যে ইউএসএ কি করলো, তাদের একটা প্রজেক্ট ছিল ম্যানহাটন প্রজেক্ট। ওকে, ওই প্রজেক্টটার আন্ডারে বেসিক্যালি তোমার এই নিউক্লিয়ার ওয়েপন নিয়ে কাজ হচ্ছিল। তখন ইউএসএ কি করলো, ওই যে তোমরা জানো যে জাপানের হিরোশিমা এর নাগাসাকিতে দুইটা তারা অ্যাটমিক বম তারা হচ্ছে ফেলে দেয়। এরপর থেকে জাপানের হাতে আর কিছু করার ছিল না, জাপান তখন বাধ্য হয়ে যুদ্ধে হার মেনে নিতে বাধ্য হয়ে থাকে, কিন্তু জাপান ভালো ফাইট দিচ্ছিল। ওকে, ওইখান থেকে আসলে অ্যাটমিক ওয়েপনের ব্যবহার শুরু। মজার ব্যাপার হচ্ছে ওইটাই ছিল একমাত্র যুদ্ধ যেখানে তোমার অ্যাকচুয়ালি মানুষকে মারার জন্য কি অ্যাটমিক ওয়েপন ব্যবহার করা হয়েছে। ওকে, দেখো জাতিসংঘ থেকে কিন্তু আইন আছে যে অ্যাটমিক ওয়েপন ব্যবহার করা যাবে না, কথাটা বুঝতে পারছো? কারণ সবার কাছে অ্যাটমিক ওয়েপন আছে, এখন পাকিস্তানের কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে, তারপরে হচ্ছে যে তোমার রাশিয়া আমেরিকার কাছে তো আছেই, আর এরপরে তোমার হচ্ছে নর্থ কোরিয়ার কাছে আছে। নর্থ কোরিয়াকে সবাই কেন ভয় পায়, কেন বলো? নর্থ কোরিয়া ছোট একটা দেশ ভাই, কিছুই নাই ওদের, তাও কেন ভয় পায়? কারণ অ্যাটমিক মিসাইল বানায় বসে বসে কিম জং উন। তাহলে দেখো এই অ্যাটমিক ওয়েপন বানাইতে সব মানে বানানোর জন্য যেই এলিমেন্টটা তোমার দরকার সেটা কি? ইউরেনিয়াম 92। বুঝতে পারছো তো? ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে, শোনো প্রযুক্তি শুরু জিনিসগুলো এগুলো কিন্তু জানা দরকার আছে প্রত্যেকের। ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে। আইসোটোপ মানে কি, যে তোমার প্রোটন সংখ্যা তো সেম থাকবে কিন্তু ভর সংখ্যা কি থাকবে আলাদা। একটা হচ্ছে ইউরেনিয়াম 235 আর একটা হচ্ছে ইউরেনিয়াম 238, দুইটা আইসোটোপ আছে। এর মধ্যে 238টা হচ্ছে অনেক বেশি অ্যাভেলেবল, মানে এটা প্রকৃতিতে অনেক বেশি পাওয়া যায়, এটা প্রাচুর্যতা বেশি, এটা তুমি খনির ভিতরে এমনি পেয়ে যাবে। বাট ইউরেনিয়াম 235 খুব রেয়ার। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই আইসোটোপগুলো কখনো ইন্ডিভিজুয়ালি থাকে না খনির ভিতরে। ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 230 এই দুইটা আইসোটোপ আসলে একটার একটার সাথে কি মিশ্রিত অবস্থায় থাকে, বুঝতে পারছো? সেগুলোকে স্পেশাল পদ্ধতিতে কি করা হয়ে থাকে, একটা আইসোটোপ থেকে আরেকটা আইসোটোপকে আলাদা করা হয়। এটা একটা সুন্দর টেকনিক, এটা তুমি সেকেন্ড পেপারে উঠলে পড়বে, কেমিস্ট্রি দিয়ে আছে। ওকে, তাহলে এখানে সবচেয়ে পাওয়ারফুল এলিমেন্ট হচ্ছে আমাদের ইউরেনিয়াম, যেটা দিয়ে আমরা অ্যাটমিক ওয়েপন বানাবো। ওকে, অ্যাটমিক এক্সপ্লোশন কেন হচ্ছে যে এত বেশি ডেঞ্জারাস সেটাও নিয়ে আজকে কথা বলবো আমরা। ওকে, তো আশা করি বুঝতে পারছো চারটা আইসোটোপ আছে কি কি, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম আর কি ইউরেনিয়াম। আর এখানে একটা কথা লেখা আছে, কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ সাধারণত ল্যাবরেটরিতে তোমার তৈরি করা হয়। ওকে, আর কিছু আইসোটোপ আছে যেমন ধরো TC43 টেকনিশিয়াম, তারপরে NP93 নেপচুনিয়াম, আর হচ্ছে তোমার OG অর্গানাইজড মনোটেকে, এগুলোর আইসোটোপ সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। ওকে, আচ্ছা, তো এগুলাকে তোমার হচ্ছে যে আমাদের ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করতে হবে। তেজস্ক্রিয় আইসোটোপগুলো বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে থাকে এবং এই রশ্মি বিকিরণগুলো হবে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে বুঝো স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে এখানে তুমি যদি মনে করো আমাদের রুমের মধ্যে আইসা এক খণ্ড ইউরেনিয়াম রেখে দাও,
এখান থেকে কন্টিনিউয়াসলি রেডিয়েশন এমিট হইতে থাকবে এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এই রেডিয়েশনগুলো। ওকে, তো কি কি রশ্মি বের হয় দেখো, বেসিক্যালি তিন ধরনের রশ্মি বের হয় যে কোনো টেরেস্ট্রিয়াল আইসোটোপ থেকে। কি কি? প্রথম হচ্ছে তোমার আলফা রশ্মি। আলফা রশ্মি কি আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, এটা অর্থাৎ হিলিয়াম না কিন্তু হিলিয়াম 2 পজিটিভ, হিলিয়াম 2 পজিটিভ, তাহলে এটার নাম্বার অফ প্রোটন হচ্ছে 2 আর ভর সংখ্যা কত 4, এটাকে আমরা বলি আলফা কোনা বা আলফা পার্টি। ওকে, তো এই সংকেতটা তোমরা মাথায় রাখবে, এখানে এগুলো তোমাদের লাগবে। ওকে, এটা এরপর আসে বিটা রশ্মি। ওকে, বিটা রশ্মি কিছুই না, বিটা রশ্মি হচ্ছে মূলত উচ্চ গতিসম্পন্ন কি ইলেকট্রন, এটা হচ্ছে বিটা রশ্মি। ওকে, তো বিটা রশ্মিকে দুই ভাবে লেখা যায়, বিটা নিচে -1 উপরে কত 0 এইভাবে লিখতে পারবা, অথবা ইলেকট্রন দিয়ে নিচে -1 উপরে কত লিখতে পারবা 0, মানে দুই ভাবে তুমি লিখতে পারো, তোমার যেভাবে ভালো লাগে। আচ্ছা, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি গামা রশ্মি। দেখো গামা রশ্মি কিছুই নাই, নিচেও শূন্য উপরেও কি শূন্য, তাহলে গামা রশ্মির কোনো ভরও নাই, বিকজ উপরে দেখো ভরের জায়গায় শূন্য আছে, ভরও নাই, আবার গামা রশ্মির কোনো চার্জও নাই, কিছুই নাই, ঠিক আছে গামা রশ্মি। ওকে, তো এই তিনটা রশ্মি তোমরা একটু খাতায় লিখে রাখো, কোনটা আলফা রশ্মি, কোনটা বিটা, কোনটা গামা, এগুলো তোমার আমরা সামনে পেজগুলোতে গেলে এটা বের করব। তাহলে আমরা বুঝলাম আলফা পার্টিকেল কি বলো হিলিয়াম, হিলিয়াম হিলিয়াম না হিলিয়াম 2 প্লাস, হিলিয়াম 2 প্লাস হচ্ছে আলফা। বিটা কি বলো নিচে -1 উপরে কত, নিচে -1 উপরে 0, আর গামা রশ্মি কিছুই নাই, নিচেও 0 উপরেও 0। ওকে, চলো এবার একটু আমরা আলফা বিটা গামা রশ্মি একটু হালকা আলোচনা করি। দেখো
এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলি আমরা, এগুলা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত? +2। বিটা রশ্মি অ্যাকচুয়ালি কি বলতো? বিটা রশ্মি কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন। বিটা রশ্মি অ্যাকচুয়ালি কি? ইলেকট্রন। এইজন্য এটার আপেক্ষিক চার্জ কত? -1। আর গামা রশ্মির কোনো চার্জ নেই। জি হ্যাঁ। এবার আসে আপেক্ষিক ভর। দেখো হিলিয়ামের মাথার উপরে কত আছে? উপরের সংখ্যাটা কত? 4। ওকে, উপরের সংখ্যাটা 4। তার মানে হিলিয়ামের আপেক্ষিক ভর কত? 4। বিটা রশ্মির ভর দেখো 0। এখন তুমি ওই প্রশ্ন করতে পারবে, আপনি তো বললেন যে বিটা রশ্মি তো ইলেকট্রন, ইলেকট্রনের তো ভর আছে, তাহলে আবার বিটা রশ্মির ভর নাই কেন? এটা তো একটা প্রশ্ন। দেখো ইলেকট্রনের যে ভাই ভর, এটা খুবই কম। ইলেকট্রনের ভর কত? সাদিয়া, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত? কত? 1। ঠিক আছে, হইছে। তাহলে ইলেকট্রনের ভর কত? 9.11 * 10⁻³ কেজি। খুবই ছোট না? দেখো সো আছে এই জায়গায় 10⁻³ তাহলে ইলেকট্রনের ভর যেহেতু খুবই নগণ্য, এই জন্য এটাকে তুমি 0 ধরে নিলেও কোনো সমস্যা নাই। দেখো এটা কিন্তু আপেক্ষিক ভর, এটা কিন্তু অ্যাকচুয়াল ভর না, কিন্তু আপেক্ষিক ভর। তাহলে 0। আর গামা রশ্মির তো ভর কি বললাম? 0। ঠিক আছে, ওকে। এইবার এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে ভাই ভর ছাড়া পার্টিকেল কেমনে হয়? মজার জিনিসটা বলো তো, ভর ছাড়া পার্টিকেল কেমনে হয়? এটা আবার কেমন জিনিস? ওকে, এবার একটা মজার কথা বলি তোমাকে। আমি একদিন ক্লাসে এটা বলছিলাম, যাদের ভর আছে এই দুনিয়াতে বা এই মহাবিশ্বে অনেক পার্টিকেল এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করছে। যে সমস্ত পার্টিকেলের ভর থাকবে তারা কখনো আলোর বেগে চলতে পারবে না। বুঝতে পারছো? যে সমস্ত পার্টিকেলের ভর থাকবে তারা কখনো আলোর বেগে চলতে পারবে না, কিন্তু যাদের কোনো ভর নাই তারা কি আলোর বেগে চলতে পারবে। এই যে গামা রশ্মি যেটা তুমি দেখতে পাচ্ছ, গামা রশ্মির কিন্তু কোনো ভর নাই, এবং গামা রশ্মি অলওয়েজ কার বেগে চলে? আলোর বেগে চলে। এবং এটা কিন্তু একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ না গামা রশ্মি? বুঝতে পারছো কিনা? এটা কিন্তু তাড়িৎ চুম্বক তরঙ্গ। ওকে, এবং এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর গামা রশ্মি। তাহলে রশ্মি বা কণার প্রকৃতি হচ্ছে হিলিয়াম 2 পজিটিভ, এটা হচ্ছে তোমার কি ইলেকট্রন, আর লেখা আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এটা হচ্ছে ভেদন ক্ষমতা। দেখো আলফা রশ্মির ভেদন ক্ষমতা যদি 1 গুণ হয়, 1 গুণ হয়, তাহলে দেখো বিটা রশ্মির ভেদন ক্ষমতা কত? 1000 গুণ। তার মানে বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মি থেকে কত গুণ বেশি? 1000 গুণ বেশি। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা দেখো 10000 গুণ। অনেক, কথাটা বুঝতে পারছো? ওকে, মানে এই জন্য দেখবা কি এই যে তেজস্ক্রিয় মৌল তোমার আশেপাশে থাকা উচিত না কেন? রেডিও অ্যাক্টিভ এনভায়রনমেন্টে কেন তুমি থাকতে পারবে না? এটার কারণ হলো এই যে গামা রশ্মি আছে, এই গামা রশ্মির ভেদন ক্ষমতা এতটাই বেশি যে এটা কিন্তু তোমার বডির যে টিস্যু আছে, বুঝতে পারছো, এই টিস্যু ভেদ করে চলে যাবে। এবং তুমি যদি কন্টিনিউয়াসলি গামা রশ্মির এনভায়রনমেন্টে থাকো, বুঝতে পারছো কিনা? ধরো তুমি গামা রশ্মির এনভায়রনমেন্টে 2-3 বছর থাকলা, এটা একটা স্লো পয়জন, ধীরে ধীরে তোমাকে মেরে ফেলবে। বিকজ এটা তোমার বডির যে উপরে যে তোমার কি বলে এটাকে ত্বক আছে, ত্বকের ভিতরে এটা চলে যাবে। ত্বকের ভিতরে গিয়ে তোমার কোষগুলোকে সে আস্তে আস্তে কি ধ্বংস করা শুরু করবে। ওকে, এভাবে তোমার বডির সমস্ত সেল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওকে, এবং এটা তোমার শরীরে ক্যান্সার সৃষ্টি করবে। ওকে, সো এই জন্য গামা রশ্মি খুবই বিপজ্জনক। চলো এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে আমরা এখন দেখবো যে কোনো একটা মৌল থেকে আলফা রশ্মি যদি বিকিরিত হয় তাহলে কি ঘটনা ঘটবে, বিটা রশ্মি বিকিরিত হলে কি হবে, আর গামা রশ্মি বিকিরিত হলে কি হবে। দেখো কি বলা হচ্ছে, তেজস্ক্রিয় মৌলের আলফা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। যেমন এই কথা দিয়ে বলেছি,
মনে করো রেডিয়াম হচ্ছে আমার একটা মৌল যার প্রোটন সংখ্যা হচ্ছে 88 আর ভর সংখ্যা কত 226। এখন এই মৌলটা থেকে একটা আলফা রশ্মি নির্গত হলো। ওকে, আচ্ছা, যদি কোনো মৌল থেকে আলফা রশ্মি নির্গত হয় তাহলে কিন্তু রেডিয়াম আর রেডিয়াম থাকবে না, এটা নতুন একটা মৌলে কি হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। দেখো এটা কিসে রূপান্তরিত হয়ে গেছে, রেডনে রূপান্তরিত হয়ে গেছে। নিচে 86 উপরে কত 222। তাইলে এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি ঘটে যে তোমার কোনো একটা মৌল থেকে আলফা বিটা গামা এই রশ্মিগুলো নির্গমনের ফলে ওই মৌলের নিউক্লিয়াসটা সম্পূর্ণ কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা মৌল সেখানে তোমার সৃষ্টি হয়। ওকে, এবং নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি মাথায় রাখবা, যেমন আমরা সবাই রাসায়নিক বিক্রিয়া করছি না, বলতো রাসায়নিক বিক্রিয়াতে কি কি জিনিস সংরক্ষণশীল থাকে বলতে পারবা? রাসায়নিক বিক্রিয়াতে হচ্ছে বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর অলওয়েজ কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। আর বিক্রিয়কে মোট যতগুলা পরমাণু থাকবে প্রোডাক্টেও ঠিক ততগুলা পরমাণু থাকা লাগবে। ঠিক আছে, দুটো জিনিসের কনজারভেশন হয় একটা কেমিক্যাল রিঅ্যাকশন। বাট নিউক্লিয়ার বিক্রিয়াতে কি হয়, নিউক্লিয়ার বিক্রিয়াতে অলওয়েজ টোটাল প্রোটন সংখ্যা আর টোটাল ভর সংখ্যা অলওয়েজ কি থাকবে, সেম থাকা লাগবে। কিভাবে দেখো, তুমি দেখো এই যে উপরে কত আছে ভাই 222, এখানে দেখো কত আছে 222, এখানে কত আছে 4, তাহলে 222 আর 4 যোগ করলে কত হচ্ছে 226। মানে দুই পাশে উপরের সংখ্যাগুলোর যোগফল কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। ওকে, এরপর দেখো নিচে আসে 86, এখানে কত আছে 2, তাহলে 86 আর 2 যোগ করলে কত হচ্ছে 28। তাহলে অলওয়েজ নিউক্লিয়ার রিঅ্যাকশনে তোমাকে কি ব্যালেন্স করতে হবে, উপরের সংখ্যাগুলোর যোগফল আর নিচের সংখ্যাগুলোর যোগফল তোমার সমান রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আলফা রশ্মি বিকিরিত হলে কি হয় এটা তোমরা বুঝে গেলাম। এবার আসো তেজস্ক্রিয় মৌলের বিটা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যা ঠিক থাকে। এই ক্ষেত্রে একটি নিউট্রন থেকে বিটা রশ্মি বিকিরিত হয়ে একটি প্রোটন সৃষ্টি হয়। এই কথাটা দিয়ে ক্লিয়ার হচ্ছে, এটা তোমাদের একটু বুঝাই, এটা খুব ইম্পর্টেন্ট। বলো নিউট্রনের সংকেত কি বলতে পারবা? দেখো নিউট্রন হচ্ছে এটা, নিচে 0 উপরে কত, নিচে 0 উপরে 1, এটা হচ্ছে নিউট্রন। এই নিউট্রন থেকে কি বের হবে, একটা বিটা রশ্মি বের হবে। আচ্ছা, বিটা রশ্মি কি বলছিলাম, বিটা দিয়ে নিচে কি লেখা যাবে -1 উপরে কত 0। ওকে, আর এখানে তৈরি হবে একটা প্রোটন অর্থাৎ হাইড্রোজেন 1 দেখো তো নিচের সংখ্যাগুলোর যোগফল সেম আছে কিনা, যেমন দেখো এখানে 1, এখানে কত -1, তাহলে 1 আর -1 যোগ করলে কত হয় 0 হয়। আবার দেখো 1 আর 0 যোগ করলে কত হয় 1। ওকে, অর্থাৎ একটা নিউট্রন ভেঙে কি তৈরি হয়, একটা প্রোটন তৈরি হয় আর একটা কি বিকিরিত হয়, বিটা রশ্মি বিকিরিত হয়। এটা খাতা লিখে রাখো, কোন করে এটা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, যে একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন, একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন, একটি নিউট্রন ভেঙে একটি প্রোটন এবং একটি বিটা রশ্মি পাওয়া যায়। ওকে, এই কোশ্চেনটা দেখো বইটা আসছিল, ডাইরেক্টলি আস্ক করছিল। হ্যাঁ, এই নিউট্রন ভেঙে যে প্রোটন আর বিটা রশ্মি তৈরি হয়, না রিটেন 10 মার্কের কোশ্চেন, বইটা কোশ্চেন আমি
এই তুমি গরুর রচনা পেছনে যে যা মন চায় তাই দেখো সায়েন্স মিন্স হচ্ছে লজিক্যাল উত্তর যদি 2 লাইন হয় 2 লাইনে 10 উত্তর যদি 10 লাইনে লেখা লাগে এবং বুয়েটের আনসার লেখার জন্য খুবই অল্প জায়গা থাকে তুমি হয়তো বা জানো ধরো তুমি এখন তোমার ধরো তুমি যখন অঙ্ক প্রাইভেটে গেছো অঙ্ক করাচ্ছে 2-3 পৃষ্ঠা ধরে ওই সেম অঙ্কটা তোমাকে এই 4-5 লাইনের মধ্যে করতে হবে যদি রিটেন থাকে তো তো অনেকের ইচ্ছা তোমার অনেকের ইঞ্জিনিয়ার হবা ঠিক আছে ইঞ্জিনিয়ার এখন ইঞ্জিনিয়ারিং মধ্যে আমরা বুয়েটই বুঝি মানে বুয়েটের পরে কি আছে কুয়েট আছে রুয়েট আছে চুয়েট আছে এমআইএসটি আছে তারপরে তোমার আইইউটি আছে তোমরা কি জানো আইইউটি যে অ্যাডমিশন টেস্ট ইংরেজি কোশ্চেনে হবে তোমরা কি এটা জানো ঠিক আছে ইংরেজিতে একদম ঠিক মতো বলতে পারবে ঠিক আছে ইংরেজি প্রাইভেট তো বড় ঠিক আছে কোশ্চেনটা ইংরেজিতে লিখলে ওটা বাংলা তুমি বের করতে পারবে না তোমাকে আর কিছু বলা যাবে না ঠিক আছে সো ইংরেজি গ্রামার শেখা সম্পূর্ণ এক জিনিস আর ইংরেজিতে কথা বলা একটা কোশ্চেন বলে এর মিনিং বোঝানো সম্পূর্ণ ডিফারেন্ট এটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস ঠিক আছে আর তুমি যখন ভার্সিটিতে প্রথম কোনো বাংলা পড়াশোনা আছে মেডিকেলের বই কি বাংলায় তো ঠিক আছে সব ইংরেজিতে চলো এবার একটা মূল্য দেখি অ্যাক্টিনিয়াম দেখছো এসি অ্যাক্টিনিয়াম কত 89232 এইখান থেকে যদি একটা বিটারুশি এমিট হয় তাহলে কি হবে দেখো কোন মৌলটা তৈরি হবে থোরিয়াম কি তৈরি হবে থোরিয়াম থোরিয়াম হচ্ছে 90 অ্যাটমিক নাম্বার আর মাস হচ্ছে কত 232 আর বিটারুশি মানে কি দেখো -1 জিরো দেখো তো মিলছে কিনা দুই পাশে 90 প্লাস -1 কত আসতে হবে 89 আর 232 প্লাস জিরো কত 232 মানে উপর নিচে সংখ্যার যোগফল সেম হইতে হবে আচ্ছা নেক্সট আসো গামা রশ্মির ভর তড়িৎ চার্জ থাকে না গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় রশ্মি যেমন টিসি এটা হচ্ছে আমাদের টেকনিশিয়াম এটা হচ্ছে তোমার 4399 দেখো গামা রশ্মি বের হলে কোনো পরিবর্তন আসবে না যা আছে তাই থাকবে ওকে যেটা এর কোনো ভর বা চার্জ কিছুই নাই ওকে তাহলে আশা করি এটা তোমাদের ক্লিয়ার চলো এখন আমরা দেখব তেজস্ক্রিয় বিক্রিয়ার শ্রেণী বিভাগ তো আমাদের তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করি জেনারেলি তোমাদের টেক্সট বুক অনুযায়ী অনেক ক্লাসিফিকেশন আছে কথাটা বুঝছো রেডিও অ্যাক্টিভিটি অনেক গভীর জিনিস ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট কি আছে নিউক্লিয়ার ফিজিক্স মানুষজন 4 বছর ধরে এগুলো পড়ে এখন তুমি বলতে পারবে 4 বছর ধরে মানুষ এগুলো কি পড়ে আমি এখানে ভর্তি হলে বুঝবা পাস করে বের হইতে পারবো না ঠিক আছে ভর্তি তো হবা নিউক্লিয়ার ফিজিক্সে পাস করে তুমি যদি 4 বছরে পাস করে বের হইতে পারো সব সাবজেক্টে সহি সালামতে ঠিক আছে হ্যাঁ আমি তোমারে 5 লাখ টাকা দিব ঠিক আছে পাস করে কয়জন হ্যাঁ পাস করে কয়জন প্রতি বছর যেমন আমি বলি বুয়েটে হচ্ছে যে প্রতি বছর কয়জন ভর্তি হয় 1305 তুমি জানো হিসাব সেই তো ভালোই প্রশ্ন করা কথা আছে 1305 শোনো এবার তোমরা বলি এই 1305 জনের মধ্যে 4 বছরে প্রপারলি পাস করে বের হবে এরকম মানুষজনের সংখ্যা হচ্ছে 700 থেকে 800 বাকি 3-400 জন মানুষজন 4 বছরে পাস করে বের হতে পারবে না বুঝতে পারছো বুয়েটে চান্স পাওয়া সহজ এটা প্রবাদ আছে বুয়েটে চান্স পাওয়া সহজ কিন্তু বুয়েট থেকে পাস করে বের হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরে প্রপারলি পাস করে বের হওয়া কঠিন ঠিক আছে ওকে আমার এমনও ফ্রেন্ড আছে যারা এখনো পাস করে বের হয় ঠিক আছে এরা চাকরি বাকরি করতেছে বিয়ে শাদী করছে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যায় বউয়ের সাথে ঠিক আছে কিন্তু এখনো ক্যাম্পাসে তার লগ বুঝতে পারছো সে কোর্সে পাস করে পাস না করলে চাকরি করে কি না পাস করা ছাড়া চাকরি পাওয়া যায় ঠিক আছে কারণ অনেক জায়গায় সেটা তোমার সার্টিফিকেট দেখে না অনেক জব আছে হ্যাঁ সরকারি জবে সার্টিফিকেট লাগবে এটা প্রাইভেট জব কর্পোরেট জব তাই ভালো চাকরি ভালো চাকরি বলতে তুমি কি বোঝাচ্ছ বিসিএস ক্যাডার না না ওটা না মোটামুটি বেতন বা মোটামুটি বেতন পাইতে গেলে ঠিক আছে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আমি বলবো যে অবশ্যই অত্যাবশ্যকীয়
বাট এমনও না যে ভালো রেজাল্ট না হলে তুমি জীবনে কিছু করতে পারবে, এমন না, বিষয়টা কিন্তু এরকম না। ভালো রেজাল্ট না করে অনেকে জীবনে কিছু করতেছে। ওকে, তবে মেয়েদের প্রতি পরামর্শ, রেজাল্ট যেগুলো খারাপ এই সমস্ত ছেলের সাথে মিশে যাবে না, ঠিক আছে? এগুলোকে একদম ধাক্কা দিয়ে বিল্ডিং দিকে ফেলে দিতে হবে। এই সমস্ত পোলাপানের ধারে কাছেও যাওয়া যাবে না, ঠিক আছে? তোমাদের কাজ যেটা হবে, সর্বপ্রথম দেখবা কোন ছেলের বেতন ভালো, কোন ছেলে 1 লাখ টাকা বেতন পাচ্ছে। যদি মুরগি ধরতে চাও, ঠিক আছে, মুরগি টাইপের ভালো রেজাল্ট করে, ঠিক আছে? মুরগি ধরতে চাও, ওরকম মুরগি ধরতে হবে, ঠিক আছে? যাদের ভালো বেতন আছে, যারা ভালো রেজাল্ট করছে, ঠিক আছে, যাদের থাকলে তোমার ফিউচারটা কি হবে, এরকম ছেলেদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর যারা ছেলেদের বলছে পড়াশোনা করবে না তো কোনো দাম পাবে না সোসাইটিতে, ঠিক আছে, ছুঁড়ে ফেলে দিবে ট্রেনে। আমি মুরগি তেলে আমাকে মুরগি বানাবো না, দেশি মুরগি নাকি ছিলা মুরগি, কোনটা ছিলা মুরগি, শেপটা বললাম ছিলা মুরগি হয়ে যাবে, ঠিক আছে? চলো, প্রথম বিক্রিয়ার নাম কি? ট্রান্সমিউটেশন বিক্রিয়া। বিক্রিয়া কাকে বলে? কোন মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন অথবা আলফা কণা অথবা অপর পরমাণু নিউক্লিয়াস দ্বারা আঘাত করে নতুন মৌলে পরিণত করার প্রক্রিয়াকে ট্রান্সমিউটেশন বিক্রিয়া বলা হয়। যেমন দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে যে একটা নিউক্লিয়াস, এটার প্রোটন সংখ্যা কত? 13, ভর সংখ্যা কত? 27। তুমি এটাকে কোন কণা দিয়ে আঘাত করছো? আলফা কণা দিয়ে আঘাত করছো। দেখো অ্যালুমিনিয়াম কিসে কনভার্ট হয়ে গেছে? ফসফরাসে কনভার্ট হয়ে গেছে, আর একটা নিউট্রন এমিট হয়েছে এখান থেকে। তাহলে যোগ করে দেখো 27 আর 4 কত হয়? 31। 30 আর 1 কত? 31। 13 আর 2 কত? 15। 15 আর 0 কত? বুঝছে? এবারে এখানে আসো, তুমি স্ক্যান্ডিয়ামকে, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 21। ডি ব্লক মৌলের প্রথম মৌলটির নাম কি? স্ক্যান্ডিয়াম। পটাশিয়ামের প্রথম ডি ব্লক মৌল কে? স্ক্যান্ডিয়াম। ওকে, তাহলে স্ক্যান্ডিয়ামকে তুমি নিউট্রন দ্বারা আঘাত করছো, তাহলে কি তৈরি হয়েছে? ক্যালসিয়াম আর প্রোটন। এই যে 45 1 46, 45 1 46, 21 আর 0 কত? 21, 20 আর 1 কত? 21 মিলে গেছে। এবার শুন নিকেল, নিকেলের অ্যাটমিক নাম্বার কত? 28। ওকে, তাহলে 28 58 কি দিয়ে আঘাত করছি? প্রোটন দিয়ে আঘাত করছি। কি পাইছি? কপার। 29 58, এখানে হচ্ছে 01। তাহলে 58 এর কত? 59, 58 এর 59, 28 এর কত? 29, আর 29 আর 0 কত? আচ্ছা, এবার শুনো, এখানে তোমার কখনোই নিউক্লিয়ার রিঅ্যাকশন তোমাকে কখনো পরীক্ষায় মুখস্থ লিখতে দিবে না, টেনশন নাই। অনেকে বলছে ভাই এগুলো কেমন মনে রাখবো? দেখো, নিউক্লিয়ার রিঅ্যাকশন কখনো তোমাকে মুখস্থ লিখতে দেওয়া হবে না। ওকে, পরীক্ষা কিভাবে কোশ্চেন আসবে বলি? একটা রিঅ্যাকশন দেওয়া থাকবে, কোন একটা জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মনে করো আমি এই যে যেগুলো হচ্ছে তোমার কি গোলাপি কালারের যে বক্সগুলো, এই বক্সগুলোর জায়গায় যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, মানে এই প্রশ্নবোধক জায়গায় কি বসবে এটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, নেক্সট আসো আমাদের পরিচিত বিক্রিয়া নিউক্লিয় ফিশন, আমরা আগেও পড়ছি। ওকে, নিউক্লিয়ার ফিশন কি বলা হচ্ছে? অতি বৃহৎ নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুকে, যেমন ধরো ইউরেনিয়াম, কোন আইসোটোপ দেখো? 238 এ 235, 235, 238 কিন্তু ইউজ করা হয় না, 235 ইউজ করা হয়। আর এটা পিইউ, প্লুটোনিয়াম, 94 239। এই মৌলগুলোকে উচ্চ গতিসম্পন্ন কি দ্বারা? নিউট্রন দ্বারা। এই নিউট্রনের গতিশক্তি কত বলতো? প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট। আঘাত করে কাছাকাছি পারমাণবিক ভর বিশিষ্ট দুটি ভিন্ন মৌল উৎপন্ন করাকে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন বলে। বিভাজন মানে কি? একটা বড় নিউক্লিয়াস থাকবে, এটা ভেঙে ছোট ছোট কতগুলো নিউক্লিয়াসে কি রূপান্তরিত হবে। ওকে, নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় উৎপন্ন বিপুল তাপ শক্তি থেকে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তোমরা সবাই জানো আমাদের রূপপুরে একটা কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। ওকে, এবার আমি তোমাদেরকে জাস্ট বেসিকটা বুঝাই কিভাবে আসলে তোমার এই নিউক্লিয়ার এনার্জি থেকে তুমি বিদ্যুৎ পাবে বুঝাই। এখানে বেসিক্যালি যেটা হয়, মনে করো তুমি একটা আইসোটোপ দিলা প্লুটোনিয়াম। ওকে, এই প্লুটোনিয়ামকে তুমি কি দ্বারা আঘাত করবা?
একটা নিউট্রন দ্বারা তুমি আঘাত করবে, দেখো আঘাত করার পর দুইটা ছোট ছোট নিউক্লিয়াস পাওয়া গেল, একটা হচ্ছে তোমার জিরকোনিয়াম 40 আর একটা তোমার জেনন 54। এখন দেখো নিউট্রন নতুন করে আবার কয়টা তৈরি হয়েছে দেখছো, দেখো এটা খুবই ডেঞ্জারাস জিনিস। আঘাত করছিলাম নিউট্রন একটা দিয়ে, কিন্তু নতুন করে আবার কয়টা নিউট্রন তৈরি হয়েছে, তিনটা নিউট্রন তৈরি হয়েছে। ওকে, আর সাথে কি কি তৈরি হয়েছে বলো, শক্তি, বিপুল পরিমাণ শক্তি পাওয়া গেছে। এই শক্তিটা মূলত হচ্ছে তাপ, মূলত কি এটা তাপ শক্তি। এইখান থেকে যে শক্তিটা পাওয়া যায়, এই শক্তি দিয়ে কি করা হয় বলো, এই শক্তি দিয়ে হচ্ছে তোমার পানিকে বাষ্পে পরিণত করা হয়। কি করা হয়, পানিকে বাষ্পে পরিণত করা হয়। দেন ওই বাষ্পের সাহায্যে টারবাইন ঘোরানো হয়। তাহলে স্টেপটা কি, প্রথমে তোমার এরকম নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয় পারমাণবিক চুল্লিতে, ফলে কি পাওয়া যায়, বিপুল পরিমাণ তাপ শক্তি পাওয়া যায়। ওই তাপ শক্তি দিয়ে পানিকে বাষ্পীভূত, পানিকে তোমার কিসে রূপান্তর করা হয়, বাষ্পে রূপান্তর করা হয়। দেন ওই বাষ্পের শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়। ওকে, তো টারবাইন ঘোরানো মানে কি, ওই টারবাইনের মধ্যে কি ধরনের শক্তি জমা আছে, যান্ত্রিক শক্তি। ধরো এই ফ্যান যে ঘুরতেছে এর মধ্যে কি শক্তি আছে, যান্ত্রিক শক্তি আছে। ওকে, তাহলে তুমি দেখো তুমি নিউক্লিয়ার এনার্জিটাকে তুমি কিসে কনভার্ট করে ফেলছো, টারবাইন ঘোরানোর মাধ্যমে তুমি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে ফেলছো। দেন মাঝখানে আরো অনেকগুলা প্রসিডিউর আছে, ওগুলোর মাধ্যমে ফাইনালি ওই যান্ত্রিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে কি রূপান্তর করা হয়ে থাকে। এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, আমি জাস্ট তোমাকে বেসিক আইডিয়াটা দিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া নিউক্লিয়ার এনার্জি দিয়ে পানিকে বাষ্পীভূত করার কি দরকার? এটা তুমি নরমাল কয়লাকে তাপ দিয়েও করতে পারি, ঠিক আছে না? এটার কারণ হলো 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যাবে, ওই পরিমাণ তাপ শক্তি পাওয়ার জন্য কয়েক হাজার টন কয়লা পোড়াইতে হবে। কথাটা বুঝতে পারছো কিনা? এবার তো কয়লা কিনতে হবে না টাকা দিয়ে, বাংলাদেশে কয়লা আছে, কয়লা খনি মনে আছে বড় পুকুরিয়া দিনাজপুর না কই যেন, এটা কয়লা খনি আছে। তাহলে দেখো কোনটা বেশি কস্ট ইফেক্টিভ? অফকোর্স নিউক্লিয়ার এনার্জি কি বেশি কস্ট ইফেক্টিভ, কারণ তোমার সেম অ্যামাউন্ট অফ তাপ শক্তি পাওয়ার জন্য হিউজ অ্যামাউন্ট অফ কয়লা তোমাকে পোড়াইতে হবে, যেটা অনেক বেশি ব্যয়বহুল। ওকে, এই জন্যই সবাই আস্তে আস্তে সব কান্ট্রি এখন নিউক্লিয়ার এনার্জির দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে। ওকে, বাংলাদেশও এই পথে আছে। এবার দেখো নিউক্লিয়ার রিঅ্যাকশনের সবচেয়ে বিপজ্জনক দিক সম্পর্কে আমি একটু কথা বলি, হালকা ধারণা দিই। ওকে, মজার ব্যাপার হচ্ছে দেখো এইখানে তুমি কয়টা নিউট্রন দিয়ে আঘাত করছিলা প্লুটোনিয়ামকে? তুমি একটা সিঙ্গেল নিউট্রন দিয়ে আঘাত করছিলা, কিন্তু বিপরীতে কয়টা নিউট্রন তৈরি হয়েছে? বিপরীতে দেখো 3টা নিউট্রন তৈরি হয়েছে। এখন এই নিউট্রনগুলো কি এখানে বসে থাকবে? না, এরা কিন্তু বসে থাকবে না। এরা গিয়ে আবার কাকে হিট করবে? এই প্লুটোনিয়ামকে হিট করে আবার নতুন করে কি তৈরি করবে? নতুন নতুন নিউট্রন তারা আস্তে আস্তে কি উৎপাদন করতে থাকবে। তার মানে একটা নিউট্রন থেকে 3টা নিউট্রন তৈরি হয়। দেখো একটা নিউট্রন থেকে কয়টা নিউট্রন তৈরি হয়? 3টা। এই 3টা নিউট্রন যদি আবার আরো 3টা প্লুটোনিয়ামকে আঘাত করে তাহলে আরো 3টা নিউট্রন করে তৈরি হবে। তাহলে একটা নিউট্রন থেকে কয়টা পেলাম? 3টা। তাহলে 3টা নিউট্রন যদি আবার নতুন করে প্লুটোনিয়ামকে আঘাত করে আবার নতুন করে কয়টা নিউট্রন পাওয়া যাবে? 9টা না? ওই 9টাও কি বসে থাকবে? না। তারা যে আবার আঘাত করবে না প্লুটোনিয়ামকে, ওই 9টা থেকে কয়টা পাওয়া যাবে? 27টা। ওই 27টা থেকে আবার কয়টা পাওয়া যাবে? 81টা। ওই 81 থেকে আরো কয়টা? এবার তুমি হিসাব করতে থাকো। তাহলে প্রচুর পরিমাণে নিউট্রন কি হতে থাকে, এখানে তৈরি হইতে থাকে। এটাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। তোমাদের 90টার মধ্যে জিনিসটা ছিল শৃঙ্খল বিক্রিয়া। তোমরা কখনো আমাদের এটা পরমাণু গঠন অধ্যায়ে মনে ছিল জিনিসটা, একটা ছবি দেওয়া ছিল। ওকে, তো এইভাবে কন্টিনিউয়াসলি চেইন রিঅ্যাকশন চলতে থাকে এবং নতুন নতুন নিউট্রন কি তৈরি হইতে থাকে। বুঝতে পারছো কিনা? ওকে, সো এইটাই হচ্ছে তোমার এই নিউক্লিয়ার রিঅ্যাকশনের সবচেয়ে বিপজ্জনক। একবার যদি কোনো পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ হয়, তুমি এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, বিকজ এটা চেইনের মতো চলতে থাকে। বুঝতে পারছো কিনা? নতুন নতুন নিউট্রন তৈরি হতে থাকে। এরা আবার কাকে গিয়ে আঘাত করবে? এই মাদার নিউক্লিয়াসকে গিয়ে আঘাত করবে, আঘাত করে নতুন নতুন নিউট্রন তৈরি করতে থাকবে। ওকে, এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, খুবই আনকন্ট্রোলেবল চেইন রিঅ্যাকশন এগুলো। এরপরে দেখো ইউরেনিয়ামকে তুমি যদি নিউট্রন দ্বারা আঘাত করো কি পাচ্ছ? বেরিয়াম পাচ্ছ, আর কি পাচ্ছ? ক্রিপ্টন 56 36। এখানেও 3টা নিউট্রন। আর দেখো এনার্জি দেখো 200 মেগা ইলেকট্রন ভোল্ট।
হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এটা। ওকে, তাহলে একটা সিঙ্গেল নিউট্রন দ্বারা আঘাত করে আমি 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাচ্ছি। হ্যাঁ, এখন নিউট্রন কি একটা থাকে নাকি? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নিউট্রন আছে ওই জায়গায়, ঠিক আছে? তাহলে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন তুমি নিজে একটু ইমাজিন করে দেখো, ঠিক আছে? মানে এটা উইদাউট কম্প্রিহেনশন কি জিনিসটা, এগুলো তো আমাদের লাগবে না। এবার তোমাদের কিছু কাজ দিই এখানে। দেখো এই যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে, এইভাবে নিম্নোক্ত নিউক্লিয়ার বিক্রিয়ার সমীকরণগুলো পূর্ণ করো। হ্যাঁ, তোমাকে হচ্ছে যে এরকম কয়েকটা রিঅ্যাকশন দেওয়া থাকবে, বিভিন্ন জায়গায় জায়গায় কি থাকবে, এরকম কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। তাহলে এই কোশ্চেন মার্কে কি বসবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো প্রথমটা আমরা দেখি, অক্সিজেনের সাথে হিলিয়ামের বিক্রিয়া হচ্ছে 8 16 2 4। তাহলে এখানে কি হওয়া উচিত তুমি লজিক্যালি চিন্তা করে দেখো। তুমি এইভাবে হিসাব করো, 16 4 কত হয়? 16 4 20। এইখানে 1 আছে, তাহলে এখানে উপরে অবশ্যই কত হবে? 19। আর নিচে দেখো 8 2 10, এখানে আছে 1, তাহলে নিচে কত লাগবে? 9। তাহলে নিচে 9 হওয়া লাগবে, উপরে কত? 19। তাহলে এই মৌলটাকে ফ্লোরিন, ঠিক আছে? এবার এখানে দেখো কার্বন 6 12 আছে, এখানে কোশ্চেন মার্ক। দেখো এখানে আছে 10, এখানে 4, 10 আর 4 যোগ করলে কত হয়? 14। এখানে আছে 12, তাহলে উপরে কত লাগবে? 2। নিচে দেখো 5 আর 2 কত? 7। নিচে আছে 6, তাহলে নিচে লাগবে কত? 1। তাহলে নিচে লাগবে 1, উপরে লাগবে কত? 2। তাহলে মূলটা কি? হাইড্রোজেনের একটা আইসোটোপের নাম কি? ডিউটেরিয়াম, ঠিক আছে? 1 2। নেক্সট আসো এটা, কার্বন 6 12, হাইড্রোজেন 1 3। দেখো 3 আর 12 যোগ করলে কত হয়? 15। এখানে 14, তাহলে উপরে 1 লাগবে, ঠিক আছে? নিচে 6 আর 1 কত? 7। নিচে তো 7 আছে, তাহলে এখানে নিচে কত লাগবে? 0 লাগবে। তাহলে নিচে 0 লাগবে, উপরে 1 লাগবে। তাহলে এরকম পার্টিকেলকে নিউট্রন, ঠিক আছে? নিউট্রন। এরপর দেখো এখানে 7 আর 2 যোগ করলে কত হয়? 9 9 হয়। আর এখানে আছে তোমার কত? 1, তাহলে নিচে লাগবে 8। 14 4 কত হয়? 18। এখানে আছে 1, এখানে লাগবে তোমার 17, ঠিক আছে? 8 17। এটা হচ্ছে অক্সিজেনের একটা আইসোটোপ। বুঝতে পারছেন এটা কিভাবে বের করতে হয়? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলার জন্য। তো লাস্ট একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। আমাদের লিখো সবাই এটা, নিউক্লিয়ার ফিউশন। আরে ভাই আমি শুধু দেখি না। দেখো নিউক্লিয়ার ফিশন তো আমরা দেখলাম যে আমরা ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে আমরা নিউট্রন দ্বারা হিট করে ছোট ছোট কি পেলাম? নিউক্লিয়াস পেলাম, আর বিপুল পরিমাণ তাপ শক্তি পেলাম। আর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যে ছোট ছোট দুইটা নিউক্লিয়াস পরস্পরের সাথে রিঅ্যাক্ট করে বড় একটা কি গঠন করবে? নিউক্লিয়াস গঠন করবে। এটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। যেমন দেখো এখানে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 1 2 আর এটা হচ্ছে 1 3। এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা কি? ট্রিটিয়াম। এই দুইটা একসাথে হয়ে কি বানাইলো? হিলিয়াম বানাইলো। নিচে 2, উপরে কত? 4, আর সাথে একটা কি তৈরি করলো? নিউট্রন তৈরি করলো। আর এই বিক্রিয়াতে দেখো 17.59 মেগা ইলেকট্রন ভোল্ট তাপ শক্তি কি হলো? উৎপাদিত হলো। ওকে, তাহলে এই টাইপের রিঅ্যাকশনকে আমরা বলে থাকি নিউক্লিয়ার ফিউশন। এই বিক্রিয়াগুলো কোথায় ঘটে? এই বিক্রিয়াগুলো ঘটে হচ্ছে তোমার তারার মধ্যে, স্টারে, নক্ষত্রের মধ্যে ঘটে। যেমন আমাদের সূর্যে কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চলতেছে। আমাদের সূর্যে হাইড্রোজেন থেকে কন্টিনিউয়াসলি হিলিয়াম তৈরি হচ্ছে, আবার হিলিয়াম থেকে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন
তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা গ্রহের বেঁচে থাকার রসদই হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আমাদের সূর্য কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে, যখন সূর্যের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বন্ধ হয়ে যাবে তখন সূর্য তার সমস্ত এনার্জি হারাবে, আমরাও গায়েব হয়ে যাব। আমরা আরো আগেই গায়েব হয়ে যাব, ঠিক আছে? ওকে, আমরা আমাদের কারণেই গায়েব হব, কথাটা বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের এগুলো কমপ্লিট। তাহলে এই টপিক আমাদের কমপ্লিট, আজকে টপিক শেষ। আগামী ক্লাসে আমরা একটা টপিক পড়বো ভর ত্রুটি, এটা পরে আমরা দ্রাব্যতাতে চলে যাবো। আমাদের পরবর্তী অংশটা কমপ্লিট।